ভীষণ গুরুত্বপূর্ণ কত ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা রয়েছে। ছোট্ট ভিডিও, প্রচুর ইনফরমেশন এসে অ্যাকশন কমপ্লিট করা হয়েছে। ব্যাপারটার মধ্যে প্রথম ঘটনা যেটা বলার রয়েছে, বেশ কিছু পজিটিভ খবর রয়েছে, দু একটা নেগেটিভ ব্যাপার রয়েছে, গ্লোবাল মার্কেটের ব্যাপার রয়েছে, ইকোনমি ব্যাপার সিচুয়েশন কি রয়েছে সেটা বক্তব্য রয়েছে। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমার ফেসবুক চ্যানেল অসম্ভব ভালো, সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার পুরনো চ্যানেলের সকলকে এবং নতুন যারা তাদের সবাইকে দুর্দান্ত রেসপন্স, ফ্যান্টাস্টিক ভাবে আস্তে আস্তে ফলোয়ার বাড়ছে। ওদিক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল বলা বাহুল্য, প্রচুর হেল্প পাওয়া যাচ্ছে। অনেকে যারা নতুন এসছো তাদেরকে তো প্রচুরভাবে হেল্প করা হচ্ছে। আমি ডাইরেক্টলি না করতে পারলেও যে সমস্ত আমার স্টুডেন্টরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, তাদের অসংখ্য সহযোগিতার জন্য কিন্তু চ্যানেলটা আজকে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা পাওয়ারফুল গ্রুপে পরিণত হচ্ছে। যারা পেন ড্রাইভ নিয়ে নিয়েছো তারা নেক্সট 1 ইয়ারের জন্য, যেটা আমি বলেছিলাম আগে থেকে, কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। ফার্স্ট অফ অল, সেন্সেক্স 74,300 দাঁড়িয়ে রয়েছে এবং নিফটি দেখছি 22,548, অর্থাৎ 22,400 যে আমাদের রেজিস্ট্যান্স ছিল ওটাকে ভেঙে ওপরে উঠেছে। এটা একটা কিন্তু পজিটিভ খবর বলে মনে হচ্ছে, কারণ আপাতত যেটা ভাবা হচ্ছে তার থেকে একটু সাইডওয়ে ঘুরে গেছে। আমাদের সামনে আসতে চলেছে Q4 রেজাল্ট গুলো, এটার দিকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। Q3 রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, এটাকে কি দেখা যায় সে একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমার এপ্রিল 2 তারিখে থেকে রিসিপ্রোকাল ট্যাক্স আনতে চলেছেন ইউএস প্রেসিডেন্ট। উনি এর ফলে কি দাঁড়ায় সেটা ব্যাপার রয়েছে। ইন্ডিয়ার তরফ থেকে যেটা দেখতে পাওয়া গেল, যেটা কিনা চায়না বা কানাডা, মেক্সিকো যেটা দেখায়নি, সেটা কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়া ব্যাপারগুলোকে কিছু ক্ষেত্রে মেনে নেওয়া হলো। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে, এদিক থেকে যদি দেখে নি, মেক্সিকো বা চায়না কিন্তু সেম ভাবে ওরাও প্রচুর ট্যাক্স কিন্তু চাপানো শুরু করলো। এবং এক্ষেত্রে বক্তব্য যেটা দাঁড়ালো, বড় বড় ইকোনমিস্ট যেটা বলছে যে এটাতে কিন্তু আলটিমেটলি লুজার কিছুটা হলো আমেরিকা হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আসা যাক পয়েন্টগুলোর দিকে। প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকে নিয়ে। ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে আগের দিন একটা ভিডিও বলেছিলাম এবং সেখানে বলছিলাম ইন্ডাসইন্ড ব্যাংক সিচুয়েশন কি রয়েছে, মার্কেট কিরকম জায়গায় রয়েছে। একজন আমাকে লিখেছিল যে ইন্ডাসইন্ড ব্যাংক সেম এরকম স্টেট ব্যাংক এরকম ঘটনা ঘটেছে। ব্যাপারটা কিন্তু সেটা নয়, ব্যাপারটা একটু বোঝার রয়েছে। ডেরিভেটিভ মার্কেটের একটা ব্যাপার রয়েছে। কারেন্সির ওপরে যখন আমরা কোনো ধরনের গ্যাম্বলিং করা হয়, কারেন্সি গ্যাম্বলিং বলতে গেলে ডেরিভেটিভ বলে, অর্থাৎ মার্কেট ফিউচারে কারেন্সি কি দাঁড়াবে তার উপরে কাজকর্ম। কিছুটা নেগেটিভিটি অবশ্যই রয়েছে, না হলে সব ব্যাংকগুলোরই অবস্থাই হতো। 2 থেকে 5,000 কোটি টাকার মতো একটা যাকে বলা যেতে পারে যে তছরূপের ঘটনা। ডাইরেক্ট তছরূপ না হলেও এটা এক ধরনের টাইপ অফ, নট ডাইরেক্টলি ফ্রড, দিস টাইপ অফ, মানে এটাকে বলা যেতে পারে মিসম্যানেজমেন্ট বলা যেতে পারে আরো ভালো করে বলতে গেলে, যে কারণের জন্য এটা হয়েছে। তো এখন যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা অ্যাসুরেন্স দিয়েছে, এত পরিমাণে ডাউন হয়ে যাচ্ছিল বলে, যে এত ভয়ের কিছু নয়, 27% একদিনে ডাউন হয়ে গেছে, মানে মারাত্মক অবস্থা। তো সেটার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসুরেন্স করেছে, ওরা একটা চেকিং শুরু করেছে, অডিট হচ্ছে, স্পেশাল অডিট হচ্ছে। এই অডিটটার রেজাল্টটা আমরা 31 তারিখের মধ্যেই পেয়ে যাবো। তার মাঝখান থেকে আরবিআই বলেছে এরকম সিচুয়েশন নয় যে তোমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা তুলে নাও, বা তুলে নেওয়ার মতো সিচুয়েশন নয়, বা ব্যাংক উঠে যাচ্ছে এমন ব্যাপারটা নয় কিন্তু। তাহলে পজিটিভিটি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। এবার আসছে সেকেন্ড পয়েন্টের দিকে। তো ইন্ডাসইন্ড ব্যাংক আজকে কিছুটা এই খবর শোনার পরে মোটামুটি 4% মতো জাম্প করেছে। সেকেন্ড ওয়ান মারুতি সুজুকি ব্যাপারটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন বলছি, ওরা দামটা বাড়াতে চলেছে। তো দাম মানে 4% উপর দাম বাড়াতে চলেছে, কারণ বাড়াতে চলেছে র মেটেরিয়াল কস্ট বেড়ে গেছে বলে। আলটিমেটলি কি হয়, কোম্পানিগুলোর দাম বাড়লেই আলটিমেট প্রফিট চলে আসে। প্রফিট এসে গেলেই ব্যালেন্স শিটে এফেক্ট হয় এবং আলটিমেটলি আমাদের যারা হোল্ডার বা যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো দেখা যায়। এটা একটা ব্যাপার। থার্ড ওয়ান হচ্ছে একটা রিসেশনের একটা কিন্তু ভাব প্রকাশ পাচ্ছে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে। রিসেশনের ভাবটা বলতে নিয়ার টু রিসেশন জায়গায় আসার একটা ব্যাপার দেখা যাচ্ছে, কারণ পলিসিগুলো চলছে সেখানে কিন্তু একটা এমন ধরনের সিচুয়েশন হচ্ছে যে বেশ কিছু মার্কেটে নতুন ট্যারিফ গুলো চার্জ করা হয়েছে, ট্যারিফ গুলো একটা নেগেটিভ প্রভাব রয়ে গেছে এবং এই নেগেটিভ প্রভাব থাকার জন্য কিন্তু অনেকগুলো জায়গায় একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। ফলে সেই জন্য আমরা দেখতে পারতাম যে এমন সিচুয়েশন হতে পারে যে ইনফ্লেশনটা বাড়তে পারে। ইনফ্লেশন বাড়লে ফেডের তরফ থেকে রেট কাট করার ব্যাপার চলে আসে। রেট কাট করবে কিনা সেটা নিয়ে একটা ব্যাপার রয়েছে।
আমরা মিটিং এ বুঝতে পারবো এফওএমসি মিটিং হতে চলেছে, সেখানে আমরা ধরতে পারবো রেট কাট করতে হবে। সম্ভাবনা খুবই কম রেট কাট করার, ফলে ইনফ্লেশন কিছুটা বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, ফলে একটা গ্লোবাল দিকে একটা প্রবলেম হচ্ছে। আমরা চলে আসবো চায়না অ্যাকশন প্ল্যানের দিকে। নেক্সট পয়েন্টে চায়না অ্যাকশন প্ল্যান বলতে চায়না আরো নিজেকে মডিফাই করার চেষ্টা করছে, আরো ইমপ্রুভ করার চেষ্টা করছে, যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে মেট আপ করার চেষ্টা করছে। কনজামশনটা বাড়ানোর জন্য বেশ কিছু পলিসি গ্রহণ করেছে ওরা, যার ফলে যেসব কনজামশন গুলো কমে গেছে সেগুলো বাড়ানো যায় কি করে, রিয়েল এস্টেট সেক্টরটাকে বুস্ট করার জন্য কি ব্যবস্থা করা যায় সেটা চিন্তা ভাবনা হচ্ছে, এবং কিছু স্ট্র্যাটেজিক ইনফরমেশন, কিছু স্ট্র্যাটেজিক কাজকর্মগুলো, টেকনিক গুলো ওরা আনানোর চেষ্টা করছে। আলটিমেটলি চায়নার রিসেশন অ্যাকশন প্ল্যানটা খুব শিগগিরই কাজ হতে চলেছে, এবং সরকারের তরফ থেকে কিছু অনুদান দেওয়ার ব্যাপারেও কিন্তু কথাবার্তা চলছে। নেক্সট পয়েন্ট চলে আসছে সেবির তরফ থেকে কিন্তু কিছু রুলস আনানো হয়েছে নেক্সট পয়েন্টে, সেটা যার ফলে লিকুইডিটি কমানোর জন্য, মানে আমি যদি খুব লেমন ভাষায় কথা বলার চেষ্টা করি, খুব সাধারণভাবে বলার চেষ্টা করি, বক্তব্যটা হচ্ছে এরকম যে এই যে মার্কেটের ক্ষেত্রে এক নাম্বার ট্রেডিংটা লিকুইডিটি আনে, অর্থাৎ কেনা বেচা একদিনে 3-4 বার করে করছে একজনে, এবং এই কেনা বেচার ফলে মার্কেটে লিকুইডিটি, মার্কেট ক্যাশটা আসতে যাচ্ছে, এটা একটা পজিটিভ ব্যাপার তৈরি করছে, মার্কেটের মধ্যে একটা স্পন্দন তৈরি করছে, একটা গতি। কিন্তু মুশকিলটা হচ্ছে বহু রিটেল সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি করছে, এই ডেরিভেটিভ মানে ফিউচার এন্ড অপশন, মানে আজকে 100 টাকার যেটা দাম দাঁড়িয়ে আছে, এই পেনটার দাম যদি 100 টাকা আজকের দিনে দাঁড়িয়ে থাকে, আগামী দিনে এটার দাম 125 হবে, এই ধরনের উপর বেস করে কিছু অপশন গুলো নেওয়া হচ্ছে। এইগুলো কি হয়, আলটিমেটলি ক্ষতি করে দিচ্ছে রিটেলারদের, প্রচুর পয়সা আসবে বলে একটা ধারণা করা হয়। প্লাস এদের যেটা ব্যাপারটা করা হয় সেটা হচ্ছে কি, লিভারেজ দেওয়া হয়, মানে এটার দাম যদি একজন একটা ক্যাশ টাকা নিয়ে আসে 100 টাকা, তাকে লিভারেজ 3 গুণ দেওয়া হয় 300 টাকা, মানে 300 টাকা সে কেনা বেচা করতে পারবে। আলটিমেটলি এটা কিন্তু এফেক্ট হচ্ছে মারাত্মকভাবে। 300 টাকার মধ্যে সে যদি 100 টাকা থেকে তার দেখা গেল 3 টাকা সে নিয়ে এলো দিনের শেষে, কিন্তু যদি আমি সেটা বা একটা সময় একটা পিরিয়ড থাকে এই টাইমের পরে, কিন্তু যদি 300 হয় রিস্কটা কিন্তু 3 গুণ বেড়ে যাচ্ছে, ফলে আলটিমেটলি ওদের যদি লস হয় তাহলে 3 গুণ লস হচ্ছে। এমনও হতে পারে সেক্ষেত্রে যে আসলটার থেকেও নেগেটিভ হয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে আরো ধরনের মারাত্মক ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়, ব্রোকারেজ ফার্মগুলো এগুলো থেকে লাভ নিজেদের হয় ঠিকই, কিন্তু যদি আমি রিটেলার সাধারণত দেখি তাহলে কিন্তু প্রচুর লস। সেই ক্ষেত্রে বেশ কিছু অবস্ট্রাকশন গুলো রাখা হচ্ছে। এডুকেশনটা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে, এরকম রিপোর্ট আসছে, রিপোর্ট মানে এখনো ফাইনাল জায়গা নয়, কিন্তু যে এক্সাম দিয়ে কিন্তু আসতে হবে, বা এক ধরনের এডুকেশন লেভেলটা যেন ভালো থাকে এই মার্কেটে আসার জন্য, এই ব্যাপারটার দিকে তাকাতে বলছে। মানে আলটিমেটলি ব্যাপারটা এমন জায়গায় দান করাচ্ছে যে কিছুটা পরিমাণ হলেও যাতে সাধারণদের কথা চিন্তা ভাবনা করে একটা পজিটিভ চিন্তা ভাবনা, যাতে ফিউচার অপশনের লোকে কম যায়। বহু বছর ধরে আমি বলে আসছিলাম, আমি ইউটিউবে বলেছি, এর আগেও বলেছি যে ফিউচার অপশন হচ্ছে সাংঘাতিক জিনিস, এবং যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে। লাভ হয়, হয়তো লাভ আছে, কিন্তু লাভের থেকে ক্ষতির পরিমাণ অনেক গুণ বেশি হয়। সুতরাং এই ব্যাপার ওলা ইলেকট্রিককে নিয়ে কথা বলা রয়েছে। ওলা ইলেকট্রিকের সিচুয়েশন কিন্তু কম্পিটিশন মার্কেটে বহু গুণ বাড়ছে চলেছে, এদের একটা নেগেটিভিটি পয়েন্ট দেখা যাচ্ছে। ব্যাপার রয়েছে এদের যে ওয়্যার হাউস রয়েছে সেখানে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যেসব কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু নেগেটিভিটি। বেশ কিছু এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কন্টিনিউ সেল করে চলেছে, তাদের সেলের মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে এখন দেখছি কিছুটা কম রয়েছে। এক্সপেক্ট করবো আমরা আগামী দিন আবার আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে, এর মধ্যে সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ ভবিষ্যতে আরো অজস্র ইনফরমেশন গুলো নিয়ে কথাবার্তা চলবে। পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে অনেকে বলা শুরু করেছো, পোর্টফোলিও অ্যানালিসিস করা এটা হচ্ছে এক্সাক্ট পারফেক্ট টাইম, ঠিক কথা। এখানে পোর্টফোলিও অ্যানালিসিস করতে গেলে বেশ কিছু বাধা আসছে, তো আমাকে এর একটা যাকে বলে সাবস্টিটিউট বিকল্প ব্যবস্থার সন্ধান অলরেডি পাওয়া হয়ে গেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে চলে যাবে এবং সেখানে স্বাধীনভাবে পরিষ্কারভাবে সবকিছু অ্যানালিসিস গুলো করতে পারবো। কারণ এখানে আমি অ্যানালিসিস করাই যাচ্ছে না অলমোস্ট, এবং রীতিমতো রেস্ট্রিকশন আসছে বা অনেক ধরনের ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। তো বেটার ওয়ে ভালো জায়গা থেকে, এমন জায়গাতে করা ভালো যেখানে শান্তিতে বোঝাতে পারবো, বলতে পারবো। আজকের মতো এখানে শেষ হলো, কালকে আবার দেখা হবে।